ভিতরে বাজে গন্ধ আসে, পচা গন্ধ। হ্যাঁ, এটাও প্রবলেম। কাস্টমার কমপ্লেন, ভাই আমার এসি দিলে বাজে গন্ধ আসছে। এখান থেকে তো আপনি 100% সলিউশন পাবেন না, জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছে যে কি ধরনের কমপ্লেন আসতে পারে। যদি এসি দিলে বাজে গন্ধ আসে, এইরকম কোনো কমপ্লেন আসে, প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র খুব ভালোভাবে ক্লিন করি। কেন? হয়তো বাচ্চা কিছু খাইছে, চিবাই ফেলে দিয়েছে, ওই গন্ধটা। এখন আপনি ইন্টেরিয়র এক্সটেরিয়র ক্লিন না করে পুরো এসি সিস্টেম খুলছেন, পরে দেখা গেল যে একটা পাউরুটির টুকরা আপনার সিটের মধ্যে ছিল। প্রথম কাজ হচ্ছে এইরকম কমপ্লেন আসলে গাড়িটা ভিতর বাইর খুব ভালোভাবে ক্লিন করা। এই কোশ্চেনটা সব থেকে বেশি আসে কুরবানি ঈদের পরে, যখন গ্রাম থেকে ঢাকায় আসে, তখন 3-4 দিন গাড়ি চালানোর পরে বাজে গন্ধ আসে। কেন? ওই যে গরুর মাংস, মাছ নিয়ে আসে, এলাকার মাছ, নদীর মাছ বা পুকুরের মাছ, ওগুলো বরফের পানি গলে গলে দেখা যায় ফ্লোরে থেকে যায় এবং বারবার সার্কুলেশন হইতে হইতে একটা পচা গন্ধ বের হয়। প্রথম সলিউশন হচ্ছে খুব ভালোভাবে গাড়িটাকে ওয়াশ করতে হবে। এই ওয়াশ করার পরে যদি কমপ্লেনটা থেকে থাকে যে না এখনো বাজে গন্ধ আসতেছে, তখন আমরা দ্বিতীয় কাজ হিসেবে চেক করব গাড়ির ভিতরে থাকা ইভাপোরেটর। কেন? একটু আগে বললাম যে এই ইভাপোরেটর সবসময় ভেজা থাকার কারণে এটা স্যাঁতসেঁতে হয়ে যায়। এটা স্যাঁতসেঁতে হয়ে যায়। যদি স্যাঁতসেঁতে হয়ে যায় তাহলে এখানে বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া জমবে। ব্লোয়ার ফ্যান যখন এখান থেকে বাতাস দেবে, দেন ওদের একটা গন্ধ আপনার কেবিনের ভিতরে চলে আসবে, যার কারণে এইটা আমরা খুলে ভালোভাবে ওয়াশ করি। এখানে ওয়াশ করার পরেও যদি সলিউশন না হয়, 3 নাম্বার সলিউশন হিসেবে আমরা চেক করি ওই যে পিছনে যে ভেন্টিলেটরটা ছিল যেটা দিয়ে অতিরিক্ত বাতাস বের হয়ে যেত, ওই ভেন্টিলেটরের ভালভটা কোনো কারণে অলওয়েজ ওপেন থাকে। তাহলে অলওয়েজ ওপেন থাকলে সবসময় গ্যাস আসা যাওয়া করবে, তখন একটা বাজে গন্ধ গাড়ির ভিতরে আসে। একটা কোশ্চেন ছিল স্যার, ওটা তো মনে করেন যে বাতাসটা টান দিলে মানে একটা বাল্ব শুধু খুলবে বা বের হইবে একটা, কিন্তু যে সময় আমার খুলবো তখন ওই বাতাসটা কোন দিক থেকে ওই যে আসবে? স্যার বললাম এটা যদি কোনো প্রবলেম থাকে, আর ভাই না, যখন গ্লাস গেট খুলবেন, হ্যাঁ, মানে বাহির থেকে আপনি খুলে খুললে- ভিতরে ঢুকবেন, খুললাম এখানে- তখন তো ওটা বন্ধ থাকবে, হ্যাঁ, তখন ওই বাতাসটা আসবে কোথা থেকে? আপনি যখন গেট খুললেন, এটা গেট বন্ধ, যেই গেট খুললেন, এই যে এই গেট খুলতে গাড়ির ভিতরে কি আছে? ভ্যাকুয়াম হইলো না? এই ভ্যাকুয়ামে তো এনভায়রনমেন্ট থেকে পজিটিভ বাতাস ঢুকে গেল, এটার বাতাস আপনার ভিতরে আসবে। মানে বিষয় না এমনটা যে না আমি যখন গেট লাগাইলাম তখন ওই পাশে থেকে রুমের বাতাস আসলো, তার মানে আমি যখন লাগাইলাম তখন বাইরে থেকে বাতাস আমার গেটের ভিতরে, কিন্তু আমি যখন গেটটা খুলবো, এই গেটটা খুললেও কিন্তু এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, এই ভ্যাকুয়ামে তখন আবার ওই এনভায়রনমেন্ট থেকে বাতাস আসবে। আর আমার পিছনের যে ভাবটা, ওটা গাড়ি খোলার সময় কাজ করে না, গাড়ি বন্ধ করার সময় কাজ করে। ওখানে যে ওয়ান ওয়ে ভাবটা বা ফিল্টারটা আছে, এই ফিল্টারটা যদি সবসময় খোলা থাকে তাহলে একটা বাজে গন্ধ সবসময় গাড়ির ভিতরে ঢুকতে পারে, কারণ এনভায়রনমেন্টের বাতাস তখন ঢুকতেছে এনভায়রনমেন্ট। 4 নাম্বার সলিউশন হচ্ছে এই 3টা করেও কোনোটাই হইল না, তখন আমরা সবার শেষে এসি সিস্টেমের পুরো গ্যাস গাড়ি থেকে বের করে দিয়ে আবার নতুন করে গ্যাস রিফিল করি। গ্যাস রিফিল। কেন? ধরা হয় যে গ্যাসের মেয়াদ বা গ্যাসটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই বাজে গন্ধটা কেবিনের ভিতরে আসে। গ্যাস তো ভিতরে সার্কুলেশনের মধ্যে থাকে, গ্যাস তো ভিতরে সার্কুলেটর তো বের হয় না, তবে গ্যাসটাকে রিফিল করলে দেখা যায় যে অনেক সময় এই গন্ধটা চলে যায়। চলে যায়। গ্যাস রিফিল। তাহলে 4 নম্বর লিখবো পুনরায় গ্যাস রিফিল করা। কম, এরপর পাইলাম একটা বাজে গন্ধ হয়। এসি নিয়ে ওই যে গ্লাস ঘামার কমপ্লেনটা লিখছি, এই 4টা কমপ্লেন মূলত বেশি হয়। এছাড়া আরেকটা কমপ্লেন আছে যে এসি দিলে বাজে সাউন্ড হয়। দেখেন, এসি চাললে অ্যাবনর্মাল নয়েজ হয়, এসি দিলে অ্যাবনর্মাল নয়েজ আসে।
এই সাউন্ডটা আসে মূলত দুইটা জায়গা থেকে। এক, কম্প্রেসরের ম্যাগনেটিক ক্লাচ যখন লেগে যায় তখন একটা সাউন্ড শুরু হয়, যদি ম্যাগনেটিক ক্লাচটা ক্ষয় হয়ে যায় বা পুরানো হয়ে যায়। কারণ ম্যাগনেটিক ক্লাচটা অন কাইন্ড অফ ব্রেকের মতো কাজ করতেছে না, ব্রেককে লক করতেছে আবার ফ্রি করতেছে আবার লক, তো এটা বারবার এঙ্গেজ ডিসএঙ্গেজের কারণে ধীরে ধীরে যখন ক্ষয় হয়ে যায় তখন এই আমার একটা ব্রেক শু জানতো, একটা ব্রেক শু বা ব্যাট যেমন একটা কম্প্রেসরটাই দাও। ঠিক আছে এই যে দেখেন, এই ব্রেক শুটার দিকে যদি একটু তাকাই, এই ব্রেক শুর উপরের যে লেয়ারটা আছে, দেন স্যার এই ব্রেক শুর উপরের যে লেয়ারটা আছে এটা কিন্তু ফ্রিকশনাল ম্যাটেরিয়ালস, অর্থাৎ এটা কিন্তু মেটাল না। এর মধ্যে সীসা, তামা, অ্যালুমিনিয়াম, রাবার, জিঙ্ক, এই অনেক কিছু জিনিস গুঁড়া করে তারপর এই লেয়ারটা বানানো হয়েছে। এই লেয়ারটাকে গাড়িতে যখন আমরা লাগাই তখন ব্রেকসের সাথে লেগে, সরি ড্রামের সাথে লেগে তখন লক করে। কিন্তু এই ফ্রিকশনাল ম্যাটেরিয়ালসটা যখন ক্ষয় হয়ে যাবে তখন ধীরে ধীরে কি এই লেয়ারটা বের হবে না, এই লেয়ারটা কিন্তু মেটাল, তখন মেটালে মেটালে যখন ঘষা খাবে তখন দেখবেন যে চাকা থেকে একটা বাজে সাউন্ড আসতেছে। ঠিক আমাদের ম্যাগনেটিক ক্লাসের যেমন লাগে মেইন পুলির সাথে, তখন এর উপরে একটা লেয়ার থাকে, এই লেয়ারটা যখন ক্ষয় হয়ে যায় তখনই লোহায় লোহায় লাগলে যেমন সাউন্ড হয় এই সাউন্ডটা আসে। এই জিনিসটাকে আরেকটু স্ট্রং করে দেই, ওয়ার্কশপে প্র্যাকটিস করতে করতে কখনো কি শুনছেন যে কম্প্রেসর কালি ছাড়ছে? যেমন উনি শুনছে, তাহলে উনি যদি শুনে তাহলে আসলেই ভাই পাইছি। কম্প্রেসর মূলত কালি ছাড়ে, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটাকে যদি একটু ডিটেলস বলি, গাড়ির চাকা খুলছে না, হোক ড্রাম ব্রেক বা ডিস্ক ব্রেক, দেখবেন যে ড্রাম বা ডিস্ক খোলার পরে গুঁড়া থাকে কালির মতো, অনেকটা কালো। এগুলো আসলে কিসের গুঁড়া? এগুলো স্যার এই যে বারবার যে লাগার কারণে যে ফ্রিকশন ম্যাটেরিয়ালসটা ক্ষয় হয়ে গেছে, ওই ক্ষয়ের গুঁড়াগুলো ওই চিপার মধ্যে আটকে থাকে, যেটা খুললে বের হয়। তাহলে আমার যে ম্যাগনেটিক ক্লাসটা বারবার লাগতেছে ছাড়তেছে, এখানেও তো বারবার ঘর্ষণের কারণে লস হচ্ছে, ফ্রিকশন হচ্ছে। এই ফ্রিকশনের কারণে যে ম্যাটেরিয়ালসগুলো ক্ষয় হয়ে যায়, এগুলোই মূলত দিন শেষে কম্প্রেসরে আটকে থাকে। এবং আটকে যখন যায় এর পরিমাণ বাড়তে বাড়তে এটা কোনো এক সময় গিয়ে এসির গ্যাসের সাথে সার্কুলেশন হওয়া শুরু করে। যখনই এটা সার্কুলেশন হওয়া শুরু করে তখনই রিসিভার ড্রায়ার, কন্ডেন্সার, তারপর এক্সপেনশন ভালভের চিপাগুলা, এভাপোরেটর, এই সব কিছু লাইনকে একদম ব্লক করে দেয়। তখনই বলে ভাই কম্প্রেসর কালি ছাড়ছে, লাইনের মধ্যে কালি ঢুকে গেছে। আসলে কম্প্রেসর মেইন পুলির সাথে যখন এই ম্যাগনেটিক ক্লাসটা কানেক্ট করে, ওই জাস্ট এই কানেক্টেড জায়গাটায় ক্ষয় হয়। ওই জায়গাটা ক্ষয় হয়ে ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় আর গুঁড়াগুলো এক পর্যায়ে মিশে যায়। তাহলে এই কম্প্রেসরের একটা ম্যাগনেটিক ক্লাস থেকে সাউন্ড আসে, আরেকটা সাউন্ড আসবে কম্প্রেসর থেকে, সেটা হচ্ছে কম্প্রেসরের কি মুভিং পার্টস না, ইঞ্জিনেও তো মুভিং পার্টস। ইঞ্জিন মুভিং পার্টস হলে যেমন ইঞ্জিন অয়েল দিতে হয়, কম্প্রেসরের ভিতরে কিন্তু কম্প্রেসর অয়েল দিতে হয়। যখনই গ্যাস রিফিল করা লাগে তখনই কিন্তু কম্প্রেসর অয়েল দিতে হয় 50 গ্রাম 60 গ্রাম এই টাইপের কমারটা। এই কম্প্রেসর অয়েল যদি কোনো কারণে কম্প্রেসর থেকে লিক হয় তখন কম্প্রেসর অয়েল ছাড়াই চলে, আর অয়েল ছাড়া যখন চলবে তখন মেকানিক্যাল পার্টগুলো থেকে বাজে সাউন্ড আসে। তাহলে লেখেন 1 নাম্বার কম্প্রেসরের ম্যাগনেটিক ক্লাচ, কম্প্রেসরের ম্যাগনেটিক ক্লাচ। 2 নাম্বার লিখবো কম্প্রেসর অয়েল লিক। কম্প্রেসর অয়েল লিক। 3 নাম্বার সাউন্ড আসবে যদি কম্প্রেসরের বেল্ট লুজ থাকে, তাহলে বেল্ট বাড়ি খাইলে অলওয়েজ একটা সাউন্ড হবে। লেখেন কম্প্রেসর বেল্ট লুজ। কম্প্রেসরটা দিয়ে আমি হারা টুলটায় হারাও, টুলের উপরে দাঁড়াও। ওই জায়গাটা না দেখে লাগছে। কম্প্রেসরে বেল লুজ লিখছেন, বুঝতে পারছেন কেন বেল খারাপ হইলে শব্দ হবে। আরেকটা সাউন্ড আসে, আচ্ছা পুলিটা ফ্রি ঘুরতেছে না, তাহলে পুলি যদি ফ্রি ঘুরে এটা কোন এক সময় যদি এনগেজ হয়, এখন পুলিটা কেন ফ্রি ঘুরতেছে? কারণ পুলির ভিতরে একটা ছোট্ট বিয়ারিং আছে
যে বিয়ারিং এর কারণে এটা ফ্রি, এবং এই বিয়ারিং এর সাথে যখন আমার ওই যে ম্যাগনেটিক ক্লাসটা লেগে যায় তখন একসাথে ঘটে। তো এই যে পুলিটার ভিতর থেকে যদি এই বিয়ারিংটা খারাপ হয় তাহলে একটা অ্যাবনর্মাল অলওয়েজ একটা সাউন্ড আসে। কম্প্রেসরের বিয়ারিং যদি নষ্ট হয়ে যায়, দেখেন কম্প্রেসরের বিয়ারিং ড্যামেজ, বিয়ারিং নষ্ট হয়ে গেলে এত জোর হয়ে যে ঘুরে ভাঙে যায় না, বিয়ারিং তো ছুটে আসে না, ফুটে না, জাস্ট বিয়ারিং নষ্ট হয়ে গেলে ঘুরতে থাকে। তখন একটা sound আসে। কম্প্রেসর বিয়ারিং অনেকেই আছে এই বিয়ারিংটা চেঞ্জ করে নেয় 2,500-3,000 টাকার মতো লাগে, তবে না করাই ভালো, সরাসরি চেঞ্জ করে রিকন্ডিশন লাগানো ভালো। এই তিনটা প্রাইস স্কেল বলো। 25,000 কম্প্রেসর এটা স্যার রিকন্ডিশন কেমন রিকন্ডিশন তার উপর, যদি চুরি করা নেয় তাহলে 3-4 হাজার টাকা তো পাবে, তার মতো কেনা না, ও গেছে গাড়ি থেকে খুলে নিয়ে আসছে নিজের নামে করে। যদি অরিজিনাল এখনো খোলা হয়নি এইরকম নিতে গেলে 18 থেকে 25,000 টাকার মতো লাগে। আর যদি বলেন যে না একদিনও চালানো হয়নি আমি এমন কম্প্রেসর চাই, তাইলে মোটামুটি 50-60 এর মতো যাবে। নুরুদা স্যার এই গাড়ির কম্প্রেসর বিক্রি করলো সেদিন কেমন হয় আমি 85,000 টাকা। কোনটা রে? এমজি দেখছি অথচ ওই 85,000 টাকা দিয়ে নর্মাল আমাদের গাড়ির ইঞ্জিন একদম ওভারঅলিং হয়ে যাবে। লোকাল লোকাল অয়েলিং আছে। এখন আসি আমাদের স্যার এসির আওয়াজ না, আমাদের ফিল্টারের আওয়াজ আছে। ওই সলিউশন লাগে ফিল্টার আমরা এখান থেকে বের করবো আর কি, আমাদের ফিল্টার ওই পাশে নিয়ে যাওয়া হবে। আপনাদের সুবিধা আমরা বুঝছি, কিন্তু আমাদের ওই পাশে একটা প্ল্যান আছে, তো প্ল্যান হইলে তারপরে প্ল্যান নামে ওঠাতে হবে। এই সব সুবিধা পরে ছেড়ে দেবো, হ্যাঁ? সমস্যা নেই, থাকলে সব সুবিধা পাইবো না। প্ল্যান আছে, এরপর যখন আমরা বাড়াবো আমরা তো আবার বাদ দিয়ে আর কোথাও সাউন্ড হইতে পারে। ব্লোয়ার ফ্যানের যদি মোটর খারাপ থাকে তাহলে ব্লোয়ার ফ্যান থেকে ড্যাশবোর্ডের ভিতর থেকে একটা সাউন্ড আসে। দেখেন ব্লোয়ার মোটর থেকে একটা বাজে সাউন্ড আসে। এসি দিলে এক সময় বরফ হয়ে যায়, সবকিছু ব্লক হয়ে যায় বরফ দিয়ে। কি ধরনের সমস্যার কারণে বরফ পর্যন্ত হতে পারে? থার্মিস্টর যদি এই গাড়িতে খারাপ থাকে তাহলে গাড়ি কিন্তু বরফ হয়ে যাবে। এর একটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আমরা একটা ভিডিওতে দেখাবো। ঠিকভাবে কিছু জানাইতে পারবে না। এই যে এখানে যে গোল কালার জিনিসটা না, এটা কিন্তু আসলে অ্যাকুমুলেটর, অর্থাৎ এটা লো প্রেসার লাইনে আছে। একটু ভিডিওটা দেখেন তো কি বলে। ভিডিওগুলো মানে ইয়াদ হয়ে গেছে। 1 মিনিট থেকে না বাকি সব জানিস। স্কেচ ছোট করে দিলে ভালো। ছোট আছে